নমস্কার, গল্পের কোলাহলের 46 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। প্রেত বা আত্মা কথাটা আমাদের মাথায় আসলেই আমরা ভয় পেয়ে থাকি সাধারণত। তবে শ্রোতা বন্ধুরা, তোমরা কি জানো সব থেকে ভয়ের জিনিস হচ্ছে আসলে মানুষ? যাই হোক, বেশি ডার্ক হয়ে যাচ্ছে। আজকের ঘটনা পাঠিয়েছে একজন আমাদের চ্যানেলের মহিলা সাবস্ক্রাইবার। নামটি গোপন রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এরকমই কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে পারো খুব সহজেই নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com এ। ঘটনা শুনতে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্য ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। যেমনভাবে আমাদের মেলে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমার সাথে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছিল কলেজে পড়াকালীন। তখন 2017 সাল। আজও সেই ঘটনাগুলো আমার পরিষ্কার মনে রয়েছে। আর আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোই আজ আমি তোমাদের চ্যানেলে পাঠালাম। গুছিয়ে লিখতে পেরেছি কি জানি না, পারলে শুনিও। আমার তখন সেকেন্ড ইয়ার। সেই সময় আমার এক্সাম চলছিল কলেজে। কলেজের বাইরে একজন অন্ধ মহিলা ভিক্ষে করত। আমি প্রতিদিনই আমার সামর্থ্য মতো কিছু না কিছুভাবে তাকে সাহায্য করতাম। কখনো কিছু খাবার কিনে দিতাম, আবার কখনো কিছু পয়সা দিয়ে সাহায্য করতাম। ওনার পরিবারে কেউ ছিল না। ওনার সাথে একবার কথা বলতে বলতে জানতে পেরেছিলাম ছোট থেকেই মানুষ হয়েছিলেন এক অনাথ আশ্রমে। এক বিরল রোগে অনেক কম বয়সেই তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। কাজকর্ম কিছুই সেরকম করতে পারতেন না। তাই ওই অনাথ আশ্রম থেকে ওনাকে তাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে উনি ভিক্ষে করেই জীবিকা নির্বাহ করে। ওনার জীবন কাহিনী শোনার পর থেকেই আমার ওনার প্রতি এক আলাদা স্নেহ জন্মেছিল। সেদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ওনাকে এক প্যাকেট বিস্কুট কিনে দিই। উনি বলেছিলেন সকাল থেকে কিছুই খেতে পায়নি। ওনার হাতে বিস্কুটের প্যাকেটটা দিতেই উনি হেসে আমাকে আশীর্বাদ করেছিলেন আর বলেছিলেন আমার পরীক্ষা খুব ভালো হবে। আমি হাসি মুখে ঢুকে যাই কলেজে। যে ক্লাসরুমে পরীক্ষা পড়েছিল সেটা থেকে বড় রাস্তাটা দেখা যেত। 3 ঘন্টার পরীক্ষার তখন 1 ঘন্টা মতন বাকি ছিল। পেছনের বড় রাস্তায় হঠাৎ অনেক গাড়ির হর্ন আর লোকজনের চেঁচামেচির আওয়াজ শুরু হয়। কলেজের বাইরে অত হর্ন বাজানোর নিয়ম নেই সেটা সবাই জানে, তাও এরকম হচ্ছে কেন এই ভেবে ম্যাডাম যিনি গার্ড দিচ্ছিলেন উনি দেখতে যান জানলা দিয়ে। নিচে ততক্ষণে আরও চেঁচামেচি আর ঝামেলার আওয়াজ বাড়তে শুরু করেছে। আমরা কেউই আর পরীক্ষায় মনোযোগ দিতে পারি না। ম্যাডাম জানলার ধারে গিয়ে হঠাৎ আঁতকে ওঠেন। আমরা প্রায় রুমের সবাই উঠে যাই জানলার ধারে। দেখি লোকজনের অনেক ভিড় নিচে রাস্তায়। পুলিশও রয়েছে একটি জায়গাকে গোল করে ঘিরে। একটু ফাঁক দিয়ে আমার চোখে পড়ে একটি চটের ব্যাগ। সেটা চিনতে পারি আমি। বুকটা কেঁপে ওঠে আমার। তারপর অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। পুলিশ জায়গাটা ফাঁকা করিয়ে দেয়। আমি যা দেখি আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। ওই মহিলার থেঁতলে যাওয়া শরীরটা পড়ে রয়েছে রাস্তার মাঝখানে। কিছুক্ষণ আগে ওনাকে ওই শাড়িতে দেখেছিলাম বলে আমি বুঝতে পারি, কারণ শরীরটার অবস্থা দেখে চেনা যাচ্ছিল না।
আমি ক্লাসরুমের ভেতরেই কোকিয়ে কেঁদে উঠি। ম্যাডাম আর বাকি বন্ধুরাও জানতো আমি ওই মহিলাকে খুব ভালোবাসতাম। পরীক্ষা শেষ হতেই আমি বাড়ি ফিরে যাই। আমার ওখানে দাঁড়াতে ইচ্ছা করছিল না একদম। বাড়ি ফিরেও আমার পড়ায় মন বসছিল না। ওই দৃশ্যটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ওনার মুখটা বারবার ভেসে উঠছিল আমার চোখের সামনে। দুদিন বাদে আমার পরের পরীক্ষা ছিল। সেদিন পৌঁছতে কলেজে আমার দেরি হয়ে যায়। বাস থেকে নেমে প্রায় ছুটেই আমি কলেজে ঢুকছিলাম। কলেজের মেন গেট দিয়ে ঢোকার আগে আমার মনে হয় ওই মহিলাটি যেন বসে রয়েছে ওই জায়গায়, হাতটা বাড়িয়ে। হাতে ধরা কিছু খুচরো পয়সার আওয়াজও আসে আমার কানে। আমি তাকাই ওই দিকে, দেখি পোস্টের তলাটা খালি, কেউ বসে নেই। আমি মনকে শক্ত করে ঢুকে যাই কলেজে। পরীক্ষা চলছিল তখন, আমি লিখছিলাম মন দিয়ে। হঠাৎ আমি শুনতে পাই পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে। ভাবি পেছনের বন্ধু হয়তো ডাকছে, পরীক্ষার হলে যেমন আমরা ডেকে থাকি। আমি ঘাড় ঘুরিয়ে দেখি সবাই মন দিয়ে লিখছে। আমি আবার নিজের লেখায় মন দিই। আবার শুনতে পাই পেছন থেকে কেউ ডাকছে। গার্ড ম্যাডামও তখন পেছনেই ছিল। আমি ঘাড় ঘোরাতেই উনি আমাকে কড়া গলায় বকা দেন। আমি বলি আমাকে কেউ ডাকছিল পেছন থেকে। ম্যাডাম বলেন উনি পেছনেই ছিলেন, কেউ ডাকেনি নাকি আমাকে। আমার পরীক্ষার ওপর থেকে মনোযোগটা সরে যাচ্ছিল। লিখতে যাচ্ছি, সেই সময় আবারও এক আওয়াজ শুনতে পাই। পেছনে ঘুরি তাড়াতাড়ি, দেখি লাস্ট বেঞ্চ যেটা ফাঁকা ছিল সেখানে বসে রয়েছে ওই মহিলাটি। হাতটা এগিয়ে আছে, আর সেটায় ধরা রয়েছে কিছু খুচরো পয়সা। ঝনঝন করে পয়সার আওয়াজটা আমি পরিষ্কার শুনতে পাই। আমি চেঁচিয়ে উঠি নিস্তব্ধ পরীক্ষার হলের মধ্যেই। ম্যাডাম ছুটে আসেন তাড়াতাড়ি, জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি ম্যাডামকে সব বলি। ম্যাডাম লাস্ট বেঞ্চটা দেখিয়ে বলে সেখানে কেউই বসেনি, খালি। আমার মন ওই মহিলার মর্মান্তিক মৃত্যুটাকে মেনে নিতে পারছে না, তাই আমি এসব ভুল দেখছি। আমিও নিজেকে সেটাই বোঝানোর চেষ্টা করি। তবে একটা জিনিস আমাকে বারবার ভাবিয়ে তোলে, হাতে ধরা ওই খুচরো পয়সার আওয়াজটা। কিছুক্ষণ বাদে আমি ওয়াশরুমে যাই। ভেতর থেকে লক করে আমি ঢুকেছিলাম। যখন বেরোতে যাচ্ছি লকটা খুলে দেখি দরজাটা খুলছে না। বাইরে থেকে যেন কেউ লক করে রেখেছে। আমি বুঝতে পারি না কেউ ইয়ার্কি করছে নাকি সত্যিই কেউ লক করে দিয়েছে। দরজায় ধাক্কা দিতে দিতে চেঁচাই। পরীক্ষায় দেরিও হয়ে যাচ্ছিল। তবে ওই ধাক্কাটা দেওয়ার সাথে সাথেই আমি পেছনে শুনতে পাই সেই খুচরো পয়সার আওয়াজ। চমকে পেছনে তাকাই। আমি দেখি ওই মহিলা দাঁড়িয়ে রয়েছেন আমার ঠিক পেছনেই, হাতটা এগিয়ে রয়েছে আমার দিকে। আমি ভয় চেঁচিয়ে কেঁদে উঠি, কি চাইছো তুমি আমার থেকে? কেন আমাকে দেখা দিচ্ছ? মহিলাটি মুখটা নিয়ে এগিয়ে আসে আমার দিকে। ডান হাতটা দিয়ে আমার নাক মুখের ওপর ছোঁয়ে। এরকমটা উনি আগেও করতেন। চোখে যেহেতু দেখতে পেতেন না, আমার মুখটা বোঝার জন্য উনি করতেন ওরকম। তবে সেই সময় ওনার হাতটা আমার মুখের ওপর আমি অনুভব করতে পারি না। চোখটা বন্ধ করে কাঁদতে থাকি আমি। বাইরে থেকে একটি মেয়ের গলা ভেসে আসে। দরজাটা খুলে যায় দেখি। আমি প্রায় ছুটেই ক্লাসরুমে যাই।
যাই হোক করে আমি পেপারটা শেষ করে বেরিয়ে আসি কলেজ থেকে। বাড়ি ফিরে আমার মাকে সব ঘটনা বলি। আমার মা তারপর আমাকে নিয়ে যায় আমারই এক জেঠুর কাছে। বলে রাখি, আমার জেঠু তন্ত্র আর জ্যোতিষ নিয়ে চর্চা করতেন। জেঠুর কাছে গিয়ে আমার সাথে যা যা ঘটেছিল সব ঘটনা বলি। জেঠু সবকিছু শুনে প্রথমে চুপ থাকে, তারপর বলে, ওই মহিলা যাকে আমি দেখতে পাচ্ছি সে আমার কোনো ক্ষতি চায় না। আত্মা বা প্রেত মানেই যে সবসময় খারাপ তা একদমই নয়। ওই মহিলার আত্মা আমাকে কিছুর থেকে রক্ষা করার জন্য এসেছে, তাই তাকে শুধু আমি দেখতে পাচ্ছি। আমার মা পাশেই ছিল। এই কথাগুলো শুনে মায়ের মনে ভয় হয়। আমার জেঠুকে জিজ্ঞাসা করে, কিসের থেকে রক্ষা? কি খারাপ হতে চলেছে আমার জীবনে? আমার জেঠু বলে, আমাদেরই বাড়ির একজন কেউ আমার বাবা মা আর আমার ভালো চায় না। আমাদের ক্ষতি করার জন্য অনেক রকমের কালো জাদু করে চলেছে নিয়মিত। তাই জন্যই আমার বাবা হঠাৎ করেই থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়ে পড়েছিল। আমার মা জেঠুর কাছে কাঁদতে কাঁদতে হাত জোর করে জানতে চায় এর থেকে মুক্তি কি করে সম্ভব। জেঠু বলে, সব কিছু ঠিক করার শক্তি তার কাছেও নেই, তবে আলাদাভাবে এরকম ঠিক করা আর উচিত নয়। ওই মহিলার প্রেত যে আমার সাথে ছায়াসঙ্গীর মতো রয়েছে সেই সব ঠিক করে দেবে, আর আমরা যদি আলাদাভাবে করি সেটায় হিতে বিপরীত হতে পারে। 1 মাস মতো কেটে যায়। আমার বাবা সুস্থ হয়ে যায় পুরোপুরি। ডাক্তারদের কাছেও এটা একটা মিরাকেল লাগে। আমি ওই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করি। আমি মাঝে মাঝেই শুনতে পেতাম সেই খুচরো পয়সার আওয়াজ। বুঝতে পারতাম সেই মহিলার উপস্থিতি আমার আশেপাশে। আমি বুঝতে পারতাম আমার মনে কোনো ভয় বা খারাপ চিন্তা হলেই ওই আওয়াজটা আমি শুনতে পেতাম, আর তারপর যেন আমার মনের সব ভয় বা খারাপ চিন্তা কমে যেত নিমেষেই। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। সেদিন ফাংশন ছিল বলে কলেজে, তাই আমার একটু দেরি হয়ে যায়। লাস্ট মেট্রোটা ধরবো বলে আমি জোরে জোরে পা চালাই মেট্রো স্টেশনের দিকে। মাথায় তখন চিন্তা হচ্ছিল মেট্রো না পেলে অনেক দেরি হয়ে যাবে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সিগন্যাল লাল হতে আমি রাস্তা পার করছিলাম। হঠাৎ আচমকাই কোথা থেকে একটা বড় লরি ঝড়ের গতিতে এগিয়ে আসে আমার দিকে। আমি হকচকিয়ে গিয়ে কোন দিকে যাব বুঝে ওঠার সময় পাই না। লরিটা একদম আমার কাছাকাছি আসতেই আমি চোখ বুজে নিই। মনে মনে ভাবি আমি শেষ। আমার কানে আসে খুচরো পয়সার ঝনঝনানির আওয়াজ। আমি বুঝতে পারি লরিটা ঝড়ের গতিতে আমার পাশ দিয়ে চলে যায়। আমি স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকি। চোখটা খুলে দেখি একটি বড় পাঞ্জাব লরি দূরে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মেট্রো ধরে বাড়ি ফিরে আসি। পরের দিন সকাল থেকেই আমার মনটায় কেমন কু ডাকতে থাকে। আমার বাবাকে জেঠুর বলা ওসব কথা কিছুই জানায়নি মা। দুপুরে তখন আমরা খেতে বসেছিলাম। একটা ফোন আসে বাবার কাছে। বাবার মুখটা ফোনটা ধরার পরে কেমন একটা গম্ভীর মতো হয়ে যায়। ফোনটা রাখার পরে বাবা বলে, হালি শহরে আমার পিসিমশাই থাকতো। তারা হঠাৎ করে মারা গেছে দুজনে একসাথে। হাই রোডে নাকি
একটি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে। আমরা তড়িঘড়ি বেরিয়ে পড়ি হালি শহরের জন্য। বডি আনা হয়। মুখগুলো বোঝার মতো পরিস্থিতি ছিল না। আমরা সবাই তখন কান্নায় ভেঙে পড়েছি। আমার কানে আসে পয়সার ঝনঝনানির সেই শব্দ পেছন থেকে। আমি ঘুরে দেখি সেই মহিলাটি দূরে দাঁড়িয়ে রয়েছে। একটা হাত আগে এগোনো, আর একটা হাতে ধরা আমার সেই বিস্কুটটা, যেটা আমি ওই দিন কিনে ওনার হাতে দিয়েছিলাম। আস্তে আস্তে যেন উনি মিলিয়ে যান। আমি বুঝতে পারি ওনার কর্ম পূরণ হয়েছে। আমার বুকটা কেঁপে ওঠে। সামনে দেখে আমার পিসি আর পিসেমশায়ের মৃতদেহ দুটো। তুমি যে জিনিসটা ফেস করেছো সেটা সত্যিই মিরাকিউলাস। খুব ভালো লাগলো তোমার ঘটনাটি পাঠ করে। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নিজের জীবনের ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।